আসসালামু আলাইকুম। আজকে বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি সুরায়া। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক ও ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। মস্কোয় অনুষ্ঠিত এ বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা এবং উপদেষ্টা জ্যারেড কুশনার। বৈঠককে গঠনমূলক হিসেবে বর্ণনা করলেও ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তা ইউরি উশাকভ স্পষ্ট করে জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ইউক্রেনের দখল করা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। তিনি বলেন, ভূখণ্ডের বিষয়ে ইউক্রেনের ছাড় এই মুহূর্তে আমরা কোনো পথ খুঁজে পাইনি, তবে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব নিয়ে আরো আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্র এখনো বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। ইতোমধ্যে কুশনার মস্কো ছেড়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এই বৈঠক মূলত ট্রাম্পের প্রস্তাবিত 28 দফা শান্তি খসড়া নিয়ে, যদিও পুতিন গত সপ্তাহে বলেছিলেন এগুলো এখনো কোনো খসড়া চুক্তি নয়, কেবল আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত প্রস্তাবসমূহ। বৈঠক চলাকালীন সময়ে রাশিয়া পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোক্রোভস্ক পুরোপুরি দখলের দাবি করেছে। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পুতিন বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিজয়। বিশেষ সামরিক অভিযানের শুরুতে যে লক্ষ্য স্থির হয়েছিল, এই সাফল্য তা বাস্তবায়নের পথ উন্মুক্ত করবে। পোক্রোভস্ক ছিল ইউক্রেনীয় বাহিনীর একটি প্রধান লজিস্টিক্স কেন্দ্র। রুশ বাহিনী 2024 সালের মাঝামাঝি থেকে শহরটির উপর চাপ বাড়াচ্ছিল। শহরটি পতন হলে রাশিয়ার ডনেস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কমুখী রুট আরও শক্তিশালী হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। রুশ কমান্ডারদের দাবি, পোক্রোভস্ক ও আশেপাশের এলাকায় এখনো শুদ্ধি অভিযান চলছে এবং প্রায় 2000 ইউক্রেনীয় সেনা সেখানে ঘিরে রয়েছে। পাশাপাশি রুশ সেনারা খার্কিভ অঞ্চলের ভোপচানস্ক নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করা হয়েছে, যদিও কিয়েভ এসব বিষয়ে এখনো মন্তব্য করেনি। একদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনায় অচলাবস্থা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি, দুই পরিস্থিতি মিলেই শান্তি প্রক্রিয়া আরো জটিল করে তুলেছে। ট্রাম্প প্রশাসন বারবার যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে না। ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত শেষ করার পথ এখনো অধরাই রয়ে গেছে। ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য ইউরোপ যেসব দাবি তুলেছে তা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমরা ইউরোপের সঙ্গে লড়াই করতে চাই না, কিন্তু যদি তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় আমরা এখনই প্রস্তুত। পুতিন অভিযোগ করেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং কোনো বাস্তব আলোচ্য সূচি নেই। মনুষ্যবিহীন সশস্ত্র আকাশযান প্রযুক্তিতে নতুন ইতিহাস গড়েছে তুরস্ক। বিশ্বের প্রথম ড্রোন প্ল্যাটফর্ম হিসেবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে দেশটির তৈরি উন্নত যুদ্ধ ড্রোন বাইরাক্তার কিজিলেলমা। তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান বাইকার এক বিবৃতিতে জানায়, সিল্প উপকূলের কাছে পরীক্ষামূলক উড্ডয়নের সময় কিজিলেলমা দেশীয় প্রযুক্তিতে তৈরি গোগদোগান ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে আঘাত হানে। এই সফল পরীক্ষা তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথমবারের মতো দেশটির নিজস্ব রাডার সিস্টেম ও দেশীয় আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি মনুষ্যবিহীন যুদ্ধ বিমান লক্ষ্যবস্তু ভেদ করল। বাইকারের দাবি, এই পরীক্ষার মাধ্যমে কিজিলেলমা এখন বিশ্বের একমাত্র ড্রোন যা আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম হয়েছে। পরীক্ষার সময় মেরজিফান বিমান ঘাঁটি থেকে 5টি F-16 যুদ্ধবিমান কিজিলেলমার সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়। ফলে ভবিষ্যতে মানুষ চালিত ও মনুষ্যবিহীন যুদ্ধবিমান একসঙ্গে পরিচালনার নতুন ধারণা আরো শক্তিশালী হলো। বিশেষজ্ঞদের মতে এই অর্জন তুরস্কের ড্রোন শিল্পকে আরো উচ্চতায় নিয়ে যাবে এবং বৈশ্বিক সামরিক বিমান প্রযুক্তিতে দেশটির অবস্থান সুদৃঢ় করবে। মার্কিন ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ভারতীয় রুপির মান। রুপির দর দাঁড়িয়েছে প্রতি ডলারে 89.73।
যা এ পর্যন্ত রুপির সর্বনিম্ন রেকর্ড। মাত্র 2 সপ্তাহ আগেই রুপি তার আগের রেকর্ড 89.49-এ পৌঁছেছিল। এবার সেই সীমাও ভেঙে গেল। অর্থনীতির শক্ত ভিত্তি ও শেয়ার বাজারের রেকর্ড উত্থান সত্ত্বেও চলতি বছরে এশিয়ার সবচেয়ে দুর্বল পারফর্ম করা মুদ্রা তালিকায় রয়েছে রুপি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় রুপির এই পতন আরো তীব্র হতে পারত যদি কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত বাজারে হস্তক্ষেপ না করত। রুপির দর পতন এমন সময়ে ঘটেছে যখন দেশের জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে অনেক বেশি বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 8.2%, যা রয়টার্সের জরিপে উঠে আসা 7.3% পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে এই শক্তিশালী প্রবৃদ্ধিও রুপিকে স্বস্তি দিতে পারেনি। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তিতে কোনো অগ্রগতি না হওয়া, ব্যালেন্স অফ পেমেন্ট পরিস্থিতি প্রতিকূল থাকার রুপির উপর চাপ অব্যাহত রয়েছে। বাজারে মাঝে মাঝে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ডলার বিক্রি করতে দেখা গেছে বলে ট্রেডাররা জানিয়েছেন। তবে তারা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি যতদিন অনিশ্চিত থাকবে ততদিন রুপির উপর চাপ বাড়বে এবং মুদ্রাটি আরো দুর্বল হওয়ার ঝুঁকি থাকবে। গত মাসে দুই দেশের কর্মকর্তাদের মন্তব্যে আশা জাগে যে ভারতীয় রপ্তানি পণ্যের উপর আরোপিত 50% শুল্ক কমানোর বিষয়ে অগ্রগতি হতে পারে, কিন্তু কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় সেই আশাবাদও রুপির উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি। পূর্ব চীন সাগরে দিয়াওয়ু বা সেনকাকু দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে চীন ও জাপানের বিবাদ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। প্রশাসনিকভাবে দ্বীপগুলো জাপানের নিয়ন্ত্রণে থাকলেও চীন দীর্ঘদিন ধরে এদের উপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। সেই পুরনো বিরোধ হয়ে আবার সামনে এসেছে সাম্প্রতিক এক সংঘর্ষের ঘটনায়, যেখানে দুই দেশই একে অপরের বিরুদ্ধে জলসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। মঙ্গলবার চীনের কোস্টগার্ড দাবি করে, দিয়াওয়ু দ্বীপপুঞ্জের নিকটবর্তী জলসীমায় একটি জাপানি মাছ ধরার নৌকা অবৈধভাবে প্রবেশ করে। ঘটনাস্থলে গিয়ে তারা নৌকাটিকে সতর্কবার্তা দেয়। চায়না কোস্টগার্ডের মুখপাত্র লিউ দেজুন বলেন, নৌকাটি চীনের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করায় সিসিজে আইনের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয় এবং জাপানকে উস্কানি ও লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানায়। জাপান এই বর্ণনাকে সম্পূর্ণ ভিন্নভাবে তুলে ধরে। দেশটির কোস্টগার্ড জানায়, ভোরে দুটি চীনা কোস্টগার্ড জাহাজ জাপানের জলসীমায় ঢুকে একটি জাপানি মাছ ধরার নৌকার দিকে এগোচ্ছিল। এ কারণে জাপানি টহল জাহাজ চীনা জাহাজগুলোকে ওই এলাকা থেকে তাড়িয়ে দেয় এবং মাছ ধরার নৌকার নিরাপত্তা নিশ্চিত করে। দিয়াওয়ু বা সেনকাকু দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে উত্তেজনা নতুন নয়। 2008 সালে উভয় দেশ যৌথভাবে সম্পদ আহরণের বিষয়ে একটি চুক্তি করেছিল। তবে গত কয়েক বছরে দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ বেড়েই চলেছে। বিশেষ করে গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিতর্কিত মন্তব্যের পর সম্পর্ক আরো অবনতি হয়েছে। তিনি পার্লামেন্টে বলেন, বেইজিং তাইওয়ানের উপর আক্রমণ চালালে টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে। সেনকাকু দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমে প্রায় 160 কিলোমিটার দূরে তাইওয়ান। এই পটভূমিতে সাম্প্রতিক সংঘর্ষ দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরো উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।